আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মিড টার্মের আগে আপনাদের সেকেন্ড লাস্ট ক্লাস, অর্থাৎ আমরা আর একটা মাত্র ফ্রাইডে পাবো। তো লাস্ট দিন হচ্ছে আপনাদের আমি একটা এক্সাম নিয়েছিলাম ইলেকট্রনিক সার্কিট 1-এর, রাইট? তো যে প্রবলেমটা ফেস করেছি সেটা হচ্ছে যে আপনারা ক্লাসে লেকচার বোঝেন বাট কোয়েশ্চেন দেখলে বুঝতে পারেন না যে অ্যান্সার কোনটা হবে, তাই না? আমি যেই কাজটা আজকে করব সেটা হচ্ছে এতদিন আমাদের যে টপিকগুলো কভার করা হয়েছে ওইটার উপর বেস করে আপনাদেরকে কিছু কোয়েশ্চেন প্যাটার্ন দেখাবো, যাতে করে আপনাদের মিড টার্মের সময় প্রশ্নগুলো বুঝতে সুবিধা হয়। যেমন আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল পড়েছি না? দেন হচ্ছে আপনার ম্যাগনেটিজম সম্পর্কে পড়েছিলাম, তারপরে হলো এগুলোর যে অ্যাপ্লিকেশন সম্পর্কে পড়া হয়েছে, ট্রান্সফরমারের বেসিক নিয়ে কয়েকটা ক্লাস হলো, তারপরে হচ্ছে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কে আপনাদেরকে ইন ডিটেলস আমি ক্লাসে বুঝিয়েছিলাম। সো কোয়েশ্চেনগুলো এখানে কিভাবে আসতে পারে একটা জিনিস খেয়াল করে দেখেন। নাম্বার 1-এ বলা আছে আ স্ট্রেট ওয়্যার ক্যারিজ আ কারেন্ট অফ 3 অ্যাম্পিয়ার ইন দ্য পজিটিভ এক্স ডিরেকশন। It is placed in a uniform magnetic field directed along the positive y-axis. By using Fleming's right-hand rule, determine the direction of the force experienced by the wire. এখন আমাকে বলেন ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলের ক্ষেত্রে আমাদের কি কি ইন্ডিকেট করা হতো, মনে আছে কারো? এটা কিন্তু খুবই সিম্পল একটা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। দেখেন আপনাদেরকে 4টা অপশন দেওয়া আছে। অপশন এ অ্যালং উইথ দ্য পজিটিভ জেড এক্সিস, অপশন বি অ্যালং উইথ দ্য নেগেটিভ জেড এক্সিস, দেন হচ্ছে অ্যালং দ্য পজিটিভ এক্স এক্সিস, অ্যান্ড লাস্ট ওয়ান অ্যালং দ্য নেগেটিভ এক্স এক্সিস। সো আপনাদেরকে এখান থেকে ডিটারমাইন করতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি আমার কারেক্ট অ্যান্সার ফাইন্ড আউট করা লাগবে। Which option correctly represents the direction of the force experienced by the wire according to Fleming's right hand rule? তো এটা করতে গেলে আমাকে কি কি জানতে হবে? ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলটা জানা লাগবে, তাই না? ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলের 3টা আঙ্গুল আমার কোনটা কি ইন্ডিকেট করছে এই সম্পর্কেও আমার একটা আইডিয়া থাকতে হবে। তাহলে আমরা যদি একটু রিভিউ করি, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলের ক্ষেত্রে এইভাবে 3টা ডিরেকশন দেখানো থাকতো। থাম্ব রিপ্রেজেন্ট করে কি? মোশন, তারপর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এই সাইডে আমার কারেন্ট। তো একটা আরেকটার সাথে কিভাবে থাকে? পারপেন্ডিকুলার, মনে আছে? আচ্ছা, এখন তাহলে আমাদের যেই কেসটা দেওয়া ছিল এখানে 2টা অলরেডি গিভেন, যে 3 অ্যাম্পিয়ার ইন দ্য পজিটিভ এক্স ডিরেকশন, আরেকটা কি বলা আছে? ম্যাগনেটিক ফিল্ড ডিরেক্টেড অ্যালং দ্য পজিটিভ ওয়াই এক্সিস। সো এক্সিস বাদ আছে আর কোনটা? জেড। কারণ আমাদের তো যদি আমরা এরকম রাইট হ্যান্ড রুল কনসিডার করি 90 ডিগ্রিতে থাকে এক্স ওয়াই জেড 3টা প্লেন। সো আমার যদি 2টা এক্সিস এখানে অলরেডি ডিফাইন থাকে, ইন দ্যাট কেস আমার শুধুমাত্র জেড এক্সিসটাকে নিয়েই কাজ করতে হবে। এখন জেড এক্সিস আবার কি হতে পারে? অ্যালং উইথ পজিটিভ জেড, অ্যালং উইথ নেগেটিভ জেড। তাহলে এখন আপনাকে চুজ করতে হবে অপশন এ অ্যান্ড বি এর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার। তাহলে নিজেরা একটু চিন্তা করে দেখেন তো, যে আমি যদি এভাবে হচ্ছে ফিঙ্গারগুলোকে প্লেস করি, 2টা ডিরেকশন অলরেডি গিভেন, তাহলে আরেকটা কি হচ্ছে? আমার পজিটিভ এক্স মানে পজিটিভ জেড এক্সিস যেটা আছে জেড এক্সিস বরাবর যাচ্ছে না? তাহলে আপনাকে প্রথমত হচ্ছে এই জিনিসটা একটু ব্রেনে রিকল করতে হবে, করার পরে হলো অ্যান্সারটাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া ছিল? থাম্বটা বলা আছে কি এক্স এক্সিস বরাবর, ইন্ডেক্স ফিঙ্গারটা পজিটিভ ওয়াই এক্সিস বরাবর। সো নাও ইফ ইউ অরিয়েন্ট ইউর হ্যান্ড অ্যাকর্ডিংলি ইউ উইল ফাইন্ড দ্য মিডল ফিঙ্গার রিপ্রেজেন্টিং দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স অ্যালং উইথ দ্য পজিটিভ জেড এক্সিস। সো আপনাদেরকে তো এত ডিটেলসে লিখতে হবে না, যদি এরকম একটা শর্ট কোয়েশ্চেন থাকে সিম্পলি হচ্ছে অ্যান্সারটা দিয়ে দিতে হবে। তো আমরা যেটা করি ইঞ্জিনিয়ারিং সেক্টরে, কখনো হচ্ছে আপনাদেরকে এক্সামে এরকম মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেওয়া হয় না। তো এটা 1 মার্কের একটা প্রশ্ন হতে পারে, যে কোয়েশ্চেনটা ধরেন আমি দিয়ে দিলাম যা স্ট্রেট ওয়্যার ক্যারিজ আ কারেন্ট অফ 3 অ্যাম্পিয়ার ইন দ্য পজিটিভ এক্স ডিরেকশন, ইট ইজ প্লেসড ইন আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ডিরেক্টেড অ্যালং দ্য পজিটিভ ওয়াই এক্সিস। দেন আপনাকে হচ্ছে ফাইন্ড আউট করতে বলা হলো যে এই যে ফোর্স যেটা হবে এর ডিরেকশনটা কোন দিকে হবে। ক্লিয়ার? তো এটা জানতে গেলে আমাকে কি করতে হবে? থিওরিটা পড়তে হবে, অ্যাট দ্য সেম টাইম থিওরিটা বুঝে পড়তে হবে অ্যান্সারটা আপনি যদি পারফেক্টলি করতে চান। এক্সামে কিন্তু এই প্যাটার্নের কোয়েশ্চেনই থাকবে, একদম সরাসরি আপনাকে লিখতে দেওয়া হবে না যে রাইট ডাউন ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অর স্টেট ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, এরকমভাবে কিন্তু আপনাকে কোয়েশ্চেন করা হবে না স্ট্রেট ফরওয়ার্ড। তাহলে কিভাবে প্রশ্ন করা হবে? যেই কনসেপ্ট আপনি পড়েছেন ওই কনসেপ্টের উপরে বেস করে কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন করা হবে। সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন দেখেন আপনি যদি একটু মানে বুদ্ধি করে পরীক্ষাটা দেন তাহলে কোয়েশ্চেনের মধ্যেই আপনি কিছু না কিছু হিন্টস পাবেন অ্যান্সারের।
যেমন সেকেন্ড কোয়েশ্চেনটাই দেখেন, explain Fleming's right hand rule and how it is used to determine the direction of the force experienced by a current carrying conductor in magnetic field. Then কি বলা আছে, provide a real world example where this rule would be applicable and describe how you would apply the rule in that scenario. তাহলে এখানে সেকেন্ড হাফ যেটা, প্রথমে আমরা একটু সেকেন্ড হাফের দিকে খেয়াল করি। আমার যদি এরকম একটা স্টেম উপরে দেয়া থাকে, স্টেম বলতে যে উদ্দীপক টাইপের বোঝায়, যে ওইখান থেকে আমাকে একটা শর্টকাট কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, দেন নেক্সট কোয়েশ্চেনে আমাকে বলে দিল যে একটা রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পল দেওয়ার জন্য যেখানে হচ্ছে এই রুলটা অ্যাপ্লিকেবল, তাহলে আপনি কি উপরের যে কথাবার্তাগুলো লেখা আছে ওইটাকে এক্সাম্পল হিসাবে ইউজ করতে পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে ফর এক্সাম্পল দিয়ে আপনি এই টোটাল জিনিসটাকে উঠাই দিতে পারেন। ওর সাথে আপনাকে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে এই লাইনটা অ্যাকচুয়াল যে অ্যান্সারটা, ওই অ্যান্সারটা সহ হচ্ছে আপনি ওই জিনিসটা লিখে দিতে পারবেন। তাহলে আপনি যদি একটু বুদ্ধি করে একটা অংশ সলভ করতে পারেন, তাহলে রিটেনেরই আরেকটা পার্টে আপনি ওই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারছেন। বোঝা গেল? তো পরীক্ষার সময় আমাদের মানে স্টুডেন্টদের একটা বদ অভ্যাস আমি দেখেছি, সেটা হচ্ছে ওনারা নিজেদের কোয়েশ্চেন পেপার পড়া বাদ দিয়ে এদিক ওদিক সেদিক খালি তাকায়। তো অ্যাটলিস্ট আমার এক্সামে এই কাজটা করবেন না। আপনারা কোয়েশ্চেন পেপারটা যদি ক্লিয়ারলি একটু পড়ে বুঝে অ্যান্সার করেন, তাহলে হচ্ছে অনেক কিছু প্রশ্নের মধ্যে হিন্টস পেয়ে যাবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে এই দুয়ের যে ফার্স্ট পোর্শন ছিল, এখানে বলা আছে কি যে এক্সপ্লেইন ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল অ্যান্ড হাউ ইট ইজ ইউজড টু ডিটারমাইন দ্য ডিরেকশন অফ ফোর্স এক্সপিরিয়েন্সড বাই আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন আ ম্যাগনেটিক ফিল্ড। তো এই টাইপের কোয়েশ্চেন থাকলে এগুলো হচ্ছে একটু এলাবোরেটলি লিখবেন, কারণ এটা মানে টোটালি থিওরিটিক্যাল কোয়েশ্চেন, হয়তো বা আপনার 3-4-এর জন্য এগুলো থাকে। তাহলে যে কোনো একজন একটু বলেন তো, ক্লাসে তো কতবার পড়িয়েছিলাম, এই ফার্স্ট পোর্শনের অ্যান্সারটা কীভাবে লিখতে হবে? এখানে কি কি করতে বলা হয়েছে আগে আমাকে এটা বলেন। 2 নাম্বারটার ফার্স্ট পোর্শনে কি কাজ করতে বলা হয়েছে? প্রথমে হচ্ছে আপনাকে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলটা এক্সপ্লেন করতে বলা হয়েছে, রাইট? নেক্সট হচ্ছে এটা কিভাবে আপনার এই যে ডিরেকশন অফ দ্য ফোর্স এক্সপিরিয়েন্সড বাই আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন আ ম্যাগনেটিক ফিল্ড দেখায়, এই জিনিসটা হচ্ছে এক্সপ্লেন করতে হবে, ডিটারমাইন করা লাগবে, রাইট? তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে একটু এলাবোরেটলি লিখতে হবে। এক্স্যাক্টলি, ফার্স্টে ডায়াগ্রামটা ড্র করবেন, করার পরে আপনার প্রত্যেকটা হচ্ছে এক্সপ্লেন করে বলে দিতে হবে যে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল ইজ আ টেকনিক ইউজ টু ডিটারমাইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স এক্সপিরিয়েন্সড বাই আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন আ ম্যাগনেটিক ফিল্ড। একটা জিনিস একটু মাথায় রাখবেন যে আপনারা যখন পরীক্ষায় লিখছেন মেইন ওয়ার্ডগুলো কিন্তু মানে মিস যাতে না হয়, যেমন হচ্ছে যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, ম্যাগনেটিক ফিল্ড, এই কথাবার্তাগুলো থাকতে হবে। দেন যখন রিলেশনশিপ দেখাবেন, এই 3টা ফিঙ্গারের কথা আপনার মেনশন করা ম্যান্ডেটরি, দ্যাট ইজ হচ্ছে থাম, ইন্ডেক্স ফিঙ্গার অ্যান্ড মিডল ফিঙ্গার। তাহলে থাম কি কি দেখায়? ডিরেকশন অফ কারেন্ট। ইন্ডেক্স ফিঙ্গারটা কি করে? ম্যাগনেটিক ফিল্ড। আর মিডল ফিঙ্গার যেটা আছে ওইটা ফোর্স প্রমোশন যেটাই বলেন। সো আপনাকে এটা একটু এক্সপ্লেন করে তারপরে হচ্ছে যে এক্সাম্পলের কথা বললাম, এক্সাম্পলটা লিখবেন, লেখার পরে কোনটা কোন এক্সিসে আছে এটা জাস্ট বলে দিবেন, শেষ, এতটুকুই। বোঝা গেল? আমি এইটা আপনাদেরকে প্রোভাইড করব, বাট যেহেতু প্রিভিয়াস ক্লাসগুলোতে অলরেডি এগুলো দিয়ে ডিসকাস করেছিলাম, এই জন্য আর কি কোয়েশ্চেনগুলো আপনাদেরকে করা, যে কতটুকু কি মনে আছে। বাসায় পড়েন কয়জন? বাসায় একটু না পড়লে কিন্তু এগুলো পারবেন না, কারণ আমি ক্লাসে হচ্ছে যতই বলি, ক্লাসে ধরেন আমি আপনাদেরকে অর্ধেকটা ডিরেকশন দেখাই দিচ্ছি, বাকিটা কোয়েশ্চেন করছি, ওইটা কিন্তু ইজিলি আপনি অ্যান্সার করতে পারছেন। বাট যখন পরীক্ষায় আসবে, তখন পরীক্ষায় আপনাকে সম্পূর্ণ নিজে থেকে লিখতে হবে। বুঝতে পেরেছেন? আর আরেকটা ব্যাপার একটু বলে রাখি, আপনারা হয়তো এইসব কাজ করেন না, বাট স্টিল জাস্ট একটা ওয়ার্নিং দিয়ে দিই, যেহেতু আমাদের নেক্সট উইকে একটা ক্লাস পাবো, তারপরের উইক থেকে আপনাদের এক্সাম স্টার্ট হবে। ইন কেস যদি হচ্ছে আমার এক্সামে আপনারা মনের ভুলেও কিছু লিখে আনেন আর আপনাদের এক্সামটা হচ্ছে এক্সপেল করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ডিপার্টমেন্ট থেকে না হলেও আপনার কোর্সের যে টিচার ছিল উনি, কিংবা হচ্ছে এইচওডি, কেউই আপনাদেরকে কোনো সাপোর্ট দিবে না। বুঝতে পেরেছেন? আপনাদেরকে ফুল 1 সেমিস্টারের জন্য এটা এক্সপেল করে দেওয়া হবে, অর্থাৎ আপনাদের পরবর্তীতে আবার নেক্সট সেমিস্টারে এই কোর্সগুলো করতে হবে। তো এইসব ঝামেলা কেউ করবেন না, ক্লাসে যতবার না বুঝবেন আমাকে কোয়েশ্চেন করেন, আমি ততবার আপনাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দিব।
ঠিক আছে, এমনিতে আপনারা অনেক ভদ্র, এইসব কাজ করেন না আমি জানি, তারপর একটা জাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, এটা সব সেকশনেই দেওয়া হয় পরীক্ষার আগে একবার করে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা কি বলা আছে? নেক্সট বলা আছে হচ্ছে রাইট ডাউন আর হোয়াট আর দ্য ডিস্টিংশনস বিটুইন ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যান্ড রাইট হ্যান্ড রুল। মানে এখানে হচ্ছে ডিফারেন্স আপনাকে লিখতে হবে। এখন এই ওয়ার্ডগুলা, যেমন এটাতে হচ্ছে ডিস্টিংশনস বলা আছে, ডিফারেন্স বলা থাকতে পারে। এখন এই টাইপের সিনোনিম যদি আপনার কোয়েশ্চেনে থাকে আর আপনি নার্ভাস হয়ে যান, তাহলে কিন্তু পরীক্ষাটা ভালো হবে না। আমি আগের ক্লাসগুলোতেও বলেছিলাম যে আপনারা হচ্ছে এই টাইপের ওয়ার্ডগুলো, কিওয়ার্ড যেটা আছে ওগুলোকে নিয়ে বেশি একটা কনসার্ন হবেন না। মেইন আপনার কোন টপিকে কোয়েশ্চেন করা হয়েছে এটা বুঝে আপনারা অ্যান্সার করবেন। ইলেকট্রনিক সার্কিট 1-এর আমি লাস্ট যে পরীক্ষাটা নিলাম, ওখানে যে সমস্যাটা করেছেন সেটা হচ্ছে আপনারা প্রশ্ন দেখে কি না কি মনে করে সহজ একটা কোয়েশ্চেনের অ্যান্সারও ঠিকভাবে দিতে পারেন নাই। ঠিক আছে, এগুলো খুবই দুঃখজনক। তো প্রশ্নটা পড়বেন, অবশ্যই ভালো করে পড়বেন, কিন্তু আপনার যে রেলেভেন্ট টপিক ছিল ওর সাথে রিলেট করে পড়বেন। ঠিক আছে, আচ্ছা, সো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ফ্লেমিংস লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড রুল? কেউ বলতে পারবেন? যদি 3 মার্কসের কোয়েশ্চেন থাকে মিনিমাম আপনাকে 3টা পয়েন্ট লিখতে হবে। দু একটা বলেন দেখি। কেউ পারবেন না? আচ্ছা, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যান্ড রাইট হ্যান্ড রুলের মধ্যে যদি এরকমভাবে পার্থক্য আসে, আপনাদেরকে এই 3টা পয়েন্ট লেখা ম্যান্ডেটরি। এর সাথে আপনি যদি কোনো এক্সাম্পল দিয়ে আরও কিছু এক্সপ্লেন করতে চান, ডিরেকশন দিয়ে বোঝাতে চান, তাহলে আমার কোনো আপত্তি নাই। বাট দেখেন, ফার্স্ট অফ অল ইট ইজ, হ্যাঁ, মানে আপনার হুবহু কোয়েশ্চেন তো থাকবে না, বাট এই প্যাটার্নের থাকবে না। এক্স্যাক্টলি, এখন ধরেন আমাদের হচ্ছে প্রশ্নগুলো যেভাবে করা হয় যে এই জায়গা আমি হুবহু যে ল্যাঙ্গুয়েজ দিয়েছি এই ল্যাঙ্গুয়েজে তো আমি কোয়েশ্চেন করবো না, তাই না? আবার আপনি ধরেন ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি কিছু ক্লাসে সলভ করিয়েছি, এখন ডিরেক্ট ওই ভ্যালু দিয়ে আপনাদের পরীক্ষায় আসবে না। হ্যাঁ, কিছু চেঞ্জ আসবে, কিন্তু হ্যাঁ এরকম না যে চেঞ্জটা হচ্ছে আপনার একদমই রকেট সায়েন্স হয়ে যাবে। আপনি চেঞ্জটা যদি ক্লাস ঠিক মতো করে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর ফর্মুলাতে কি আমরা কোনো চেঞ্জ করতে পারবো? চাইলেও পারবো না। ধরেন আমি আপনাদেরকে একটা প্রুফ দেখিয়েছি, ওই প্রমাণকে আমি চাইলেও কোনো কিছু পরিবর্তন করে দিতে পারবো? পারবো না। হয়তোবা আপনাদেরকে আমি প্রাইমারি সাইডে দেখিয়েছি, পরীক্ষায় সেকেন্ডারি দিলাম, কিংবা হচ্ছে আপনাদেরকে কারেন্টটা দেখিয়েছি, ভোল্টেজটা দিলাম, এরকমভাবে হতে পারে। তারপর আমি ক্লাসে যেই কাজটা করি সব কিছুই মোটামুটি আপনাদেরকে দেখানোর ট্রাই করি, তো ওর মধ্যে থেকেই আসবে। আর একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমি এখানে যা যা টপিক সোফার পড়ানো হয়েছে ম্যাক্সিমাম জিনিসই দিয়েছি, তো এর বাইরে তো আসলে কিছু নাইও তেমন একটা। আর যেগুলো আছে ওগুলো আমরা এখন পড়ি নাই, পড়বো। ওকে, সো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ফ্লেমিংস লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড রুল? আরেকটা জিনিস দেখেন, আমি কোয়েশ্চেনগুলো যখন করি, ধরেন এখানে ডিফারেন্স দেওয়া আছে আর এখানে হচ্ছে ডিস্টিংশনস ওয়ার্ডটা ইউজ করা আছে, তো আমি পরীক্ষার সময় আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারি। তো এগুলো নিয়ে কোনো সময় আর কি বদার করবেন না। তাহলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা কোথায় ইউজ করা হয়? ইট ইজ ইউজড ফর ইলেকট্রিক মোটরস অ্যান্ড ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল ইজ বেসিক্যালি ইউজড ফর ইলেকট্রিক জেনারেটর্স। Next, the purpose of this tool is used for finding the direction of the magnetic force acting in electric motor. আচ্ছা, সবাই একটা জিনিস খেয়াল করে দেখেন, দুইটা ক্ষেত্রেই কিন্তু আমাদের এই যে ম্যাগনেটিক ফোর্স আছে, কারেন্ট আছে, তাই না, ম্যাগনেটিক ফিল্ড। বাট একটা জিনিস আপনাকে স্পেসিফিকভাবে লিখতে হবে যখন আপনি ডিফারেন্স লিখছেন, সেটা হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা কোন পারপাসে ইউজ করা হয়? দ্য পারপাস অফ দিস রুল ইজ ইউজড ফর ফাইন্ডিং দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটাকে ফাইন্ড আউট করার জন্য, অ্যাক্টিং ইন অ্যান ইলেকট্রিক মোটর। ইলেকট্রিক মোটরের ক্ষেত্রে আমার হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড ফোর্সের ডিরেকশনটা আছে ওইটা ফাইন্ড আউট করার জন্য ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটাকে ইউজ করা হয়। আর ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল কেন ব্যবহার করা হয়? The purpose of this rule is used for finding the direction of the induced current in an electric generator. তাহলে একটা হচ্ছে আপনার ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন বের করার জন্য, আরেকটা ইউজ করা হয় ডিরেকশন অফ দ্য ইনডিউসড কারেন্ট। ঠিক আছে, তাহলে পরীক্ষার সময় যদি আমি এই টার্মগুলো খুঁজে না পাই তাহলে কিন্তু মার্কস আমি দিব না। বুঝতে পেরেছেন? আচ্ছা,
নেক্সট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা পার্ট, যে দুইটার ক্ষেত্রে আমি যদি কারেন্ট কনসিডার করি তাহলে কোনটা কি কারেন্ট। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল যেটা, ওইটার মিডল ফিঙ্গারটা রিপ্রেজেন্ট করে ডিরেকশন অফ দ্য কারেন্ট, অ্যান্ড ইন কেস অফ ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল দ্য মিডল ফিঙ্গার রিপ্রেজেন্টস দ্য ডিরেকশন অফ দ্য ইনডিউসড কারেন্ট। আচ্ছা, আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, যেই টার্মগুলো আমি বারবার করে হচ্ছে আপনাদের রিপিট করছিলাম, ওই টার্মগুলো একটু কাইন্ডলি খাতায় সবাই নোট করেন। যদিও আপনাদেরকে আমি এটা দিয়ে দিব, বাট এই যে ধরেন হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল শর্টে লিখেন, কোথায় ইউজ করা হয়, ইলেকট্রিক মোটরের জন্য। রাইট হ্যান্ড রুল ইলেকট্রিক জেনারেটর, এরকমভাবে কি ওয়ার্ডগুলো একটু নোট করেন। আচ্ছা, তার আগে আমি আরেকটা শর্ট কোয়েশ্চেন করি। আমরা তো এই ক্লাসটা অনেক দিনই করছি, তাই না? বেশ কয়েকবার আপনাদেরকে ইনডিউসড কারেন্ট টাইমটা আমি রিপিট করেছি, কি এই জিনিসটাও এক্সপ্লেন করেছিলাম। তো যে কোনো একজন কি আমাকে বলতে পারবেন হোয়াট ইজ ইনডিউসড কারেন্ট? কারেন্ট তো আমরা সবাই বুঝি, বাট হোয়াট ইজ ইনডিউসড কারেন্ট? এনিওয়ান? যদি না জানা থাকে তাহলে একটু নোট করেন। দ্য ইনডিউসড কারেন্ট ইজ দ্য কারেন্ট জেনারেটেড ইন আ ওয়্যার ডিউ টু আ চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জের কারণে যে কারেন্টটা হয় এটাকে আমরা বলি হচ্ছে ইনডিউসড কারেন্ট। সবাই একটু লিখে দেন, দ্য ইনডিউসড কারেন্ট ইজ দ্য কারেন্ট, দ্য ইনডিউসড কারেন্ট ইজ দ্য কারেন্ট generated in a wire due to a changing magnetic field, সো যদি আপনাকে পরীক্ষায় কোয়েশ্চেন করা হয় যে ইনডিউসড কারেন্ট সম্পর্কে লিখতে, তখন অবশ্যই আপনাকে এই পার্টটা লিখতে হবে যে দ্য ইনডিউসড কারেন্ট ইজ দ্য কারেন্ট জেনারেটেড ইন আ ওয়্যার ডিউ টু আ চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। আর যদি এক্সাম্পল দিতে বলা হয় তখন কি করবেন? এক্সাম্পলে আমরা ইলেকট্রিক জেনারেটরের কথা বলতে পারি, তাই না? তাহলে একটা এক্সাম্পলও একটু নোট করে রাখেন। ফর অ্যান এক্সাম্পল, এটা লেখা হয়েছে। আর আজকের এই ক্লাসটা যারা মিস করলো তাদের সাথে একটু কাইন্ডলি কমিউনিকেট করে যা যা পড়াচ্ছি, যেগুলো যা মানে বলছি, ওনাদেরকে একটু বুঝিয়ে দিবেন যে আমাদের এক্সামে হচ্ছে ক্লাসে যা পড়ানো হয়েছে, তারপর পোর্টালে যা আপলোড আছে, এর বাইরে কিছু আসবে না। বাট কোয়েশ্চেন প্যাটার্নগুলো এরকম হতে পারে, একটু ঘুরায় প্রশ্ন আসবে, স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন আসে না পরীক্ষায়। তাহলে ফর অ্যান এক্সাম্পল অফ ইনডিউসড কারেন্ট ইজ, অ্যান এক্সাম্পল of the induced current is the current produced in a generator, which involves rapidly rotating a coil of wire in a magnetic field. দেখতে পাচ্ছেন না? আচ্ছা, এখন দেখা যায়। তাহলে আমরা কি বলতে পারি? দ্য ইনডিউসড কারেন্ট ইজ দ্য কারেন্ট জেনারেটেড ইন আ ওয়্যার ডিউ টু আ চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের নিচে একটু আন্ডারলাইন করে রাখবেন। ফর অ্যান এক্সাম্পল of the induced current is the current produced in a generator which involves rapidly rotating a coil of wire in a magnetic field.
তাহলে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলটা বেসিক্যালি কেন ইউজ করা হয়? দ্য পারপাস অফ দিস রুল ইজ ইউজড ফর ফাইন্ডিং দ্য ডিরেকশন অফ দ্য ইনডিউসড কারেন্ট। এখন কি মনে থাকবে সবার? আচ্ছা, লেফট হ্যান্ড রুলটা ব্যবহার করা হয় ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনের জন্য। হ্যাঁ, ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফোর্স অ্যাক্টিং ইন অ্যান ইলেকট্রিক মোটর, আর এটা হচ্ছে ডিরেকশন অফ দ্য ইনডিউসড কারেন্ট ইন অ্যান ইলেকট্রিক জেনারেটর। একটা মোটরের ক্ষেত্রে, একটা জেনারেটরের ক্ষেত্রে। একটা হচ্ছে আপনার ডিরেকশন অফ ম্যাগনেটিক ফোর্সের জন্য আর একটা ইনডিউসড কারেন্টের জন্য। সো এই টার্মগুলো মোস্ট ইম্পর্টেন্ট। যেগুলো আমি বারবার রিপিট করছি ওইগুলো যদি এক্সামে ভুল হয় সেক্ষেত্রে কোনো মার্কস দেওয়া হবে না। লেখা শেষ? আচ্ছা, নেক্সট দেখেন, হাউ ডাজ ম্যাগনেটিজম রিলেট টু ইলেকট্রিসিটি? এটা কয়জন পারবেন? ম্যাগনেটিজম যেটা, এটা কিভাবে ইলেকট্রিসিটির সাথে রিলেট করা যায়? হাউ ডাজ ম্যাগনেটিজম রিলেট টু ইলেকট্রিসিটি? আচ্ছা, তাহলে আপাতত হচ্ছে কোয়েশ্চেনগুলো একটু মাথায় রাখেন বা খাতায় নোট করেন যেগুলো আমি বলছি, কারণ এই প্যাটার্নের প্রশ্নগুলো আমি ক্লাসে অনেকবার পড়িয়েছি, কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হলো আপনারা কোয়েশ্চেন দেখে আসলে ধরতে পারছেন না যে এটার অ্যান্সার কোনটা হবে। তার কয়েকটা রিজন আছে। ফার্স্ট অফ অল, ক্লাসের পড়াটা আমরা বাসায় যে আর দেখিও না, এটা একটা কারণ। হ্যাঁ, আরেকটা কারণ হচ্ছে আমরা যখন ধরেন আমি আপনাদেরকে অ্যানিমেটেড ভিডিও দেখাচ্ছি বা স্লাইড দেখাই বা বোর্ডে লিখে বোঝাই, তখন আমি জিনিসগুলো একদম এলাবোরেটলি ডিসকাস করছি, ইজি লাগছে, কিন্তু যখনই কোয়েশ্চেন আকারে আপনাদের সামনে আসছে জিনিসগুলো রিলেট করতে পারছেন না। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু পরীক্ষার আর বেশি দিন নাই, খুব মনে হয় হলো 15 দিন মতো সময় পাবেন, তো একটু কাইন্ডলি বাসায় পড়ালেখা স্টার্ট করেন। কারণ আপনাদের কোর্স কয়টা এবার? 6টা। তো 6টার মধ্যে মনে করেন আপনাদের আমরা কয় উইক পাবো? মোস্ট প্রবাবলি 2 উইকস, রাইট? ঈদের আগে 2 উইক পাওয়া যাবে। 2 উইকে অনেকগুলো পরীক্ষায় কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আর বাকিগুলো হচ্ছে আপনাদের ঈদের পরে হবে। হ্যাঁ, তো ওরকমভাবে একটু প্রিপারেশন নেন। আর এখনও যেহেতু রুটিনটা ফাইনালাইজ হয় নাই, আমি বলতে পারছি না যে আমার কোর্সটা ঈদের আগে হবে কি পরে হবে। আর আরেকটা ব্যাপার যেটা, ঈদের বন্ধে ম্যাক্সিমামই হচ্ছে বাড়িতে যাওয়া, দাদু বাড়ি নানু বাড়ি অনেক কাজ থাকে, তো যেটা হয় যে আপনার কিন্তু ওভাবে পড়ালেখাটা হবে না, যা পড়ার আগেই পড়ে রাখতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন, হাউ ডাজ ম্যাগনেটিজম রিলেট টু ইলেকট্রিসিটি? ম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রিসিটি আর ক্লোজলি রিলেটেড ফেনোমেনা। ইলেকট্রিক কারেন্টস প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড দ্য চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস ইলেকট্রিক কারেন্টস। দেখেন, আপনাদেরকে একটা অ্যানিমেশন দেখিয়েছিলাম, মনে আছে? যে একটা কার্টুন টাইপের ছিল, ও এক জায়গায় যাচ্ছিল, যেতে যেতে চিন্তা করে যে একটা থেকে আরেকটা অপোজিট হতে পারে কিনা, এই ধরনের একটা অ্যানিমেশন দেখিয়েছিলাম। যাদের মনে আছে তারা ওর সাথে হচ্ছে এই ম্যাগনেটিজমটাকে কিন্তু রিলেট করতে পারার কথা, যে হাউ ডাজ ম্যাগনেটিজম রিলেট টু ইলেকট্রিসিটি। সো ম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রিসিটি আর ক্লোজলি রিলেটেড ফেনোমেনা। ইলেকট্রিক কারেন্টস প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক কারেন্টটা ও প্রথমে কি দেখেছিল, যে ইলেকট্রিক কারেন্ট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটাকে প্রডিউস করে, রাইট? আর ও কি চিন্তা করেছিল যে এর অপোজিটটা হতে পারে কিনা, যে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস ইলেকট্রিক কারেন্ট, এটা হইতে পারে কিনা, এর উপরে বেস করে একটা অ্যানিমেটেড ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে? যে যাচ্ছিল যখন বজ্রপাত হচ্ছিল। তো যাই হোক, so this relationship is summarized by Maxwell's equation which describe the behavior of electric and magnetic fields. ঠিক আছে, জাস্ট এতটুকু লিখলেই চলবে। ওখানে হচ্ছে আপনার 4টা ক্রাইটেরিয়া সেট করা ছিল, তো এখন ওই 4টা ক্রাইটেরিয়া আপনি তখনই এক্সপ্লেন করবেন যদি কিনা এটা ব্রড কোয়েশ্চেন হয়, বড় প্রশ্ন আকারে যদি আসে, লেটস সে 5 মার্কস আর 4 মার্কসের জন্য, তখন হচ্ছে আপনার ওই ক্রাইটেরিয়া ওয়াইজ এক্সপ্লেন করতে হবে। আর যদি 2 মার্কসের জন্য আসে তাহলে এতটুকু লিখলেই এনাফ, ঠিক আছে? পরীক্ষার সময় কোয়েশ্চেন বুঝে অ্যান্সার করাটাও কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ, কারণ আপনারা যদি আননেসেসারি কথাবার্তা লিখতে থাকেন, আননেসেসারি বলতে আমি এটা বোঝাচ্ছি যে 2 মার্কের জন্য আপনি বেশি বড় করে এক্সপ্লেন করলেন, তাহলে হচ্ছে টাইমের মধ্যে শেষ হবে না। আমার প্রথম যেবার আমি জয়েন করি ওইবার হচ্ছে আমি এনার্জি কনভার্সন 1 নিয়েছিলাম, ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়েছিলাম, আর অন্যান্য কোর্সও ছিল, বাট এই 2টা হচ্ছে আমি ইভিনিং ব্যাচে নিয়েছিলাম। তো এই এনার্জি কনভার্সন 1-এর ক্ষেত্রে আমি জিনিসটা খেয়াল করেছিলাম যে স্ক্রিপ্ট চেক করার সময় ওনারা যে পারে না এরকম মনে হয় না খাতা দেখে, কিন্তু লিখে শেষ করতে পারে নাই। আপনার ধরেন হচ্ছে 4টা থেকে 3টা অ্যান্সার করা লাগে না মিডে, 30 মার্কস। এখন আপনি 2টা খুব সুন্দর করে লিখেছেন, তারপরও কি আমি 20-এর বেশি এখানে দিতে পারবো?
20 মার্কসের বেশি পারবো না, কারণ আপনি যদি 10 মার্ক ছেড়েই দেন তাহলে তো এখানে আমার কোনো মার্কিং করার সুযোগ নাই। কিন্তু আপনি যদি কোয়েশ্চেন বুঝে লিখেন যে 2 মার্কসের জন্য আমার এত বেশি লেখার দরকার না, আমি টু দ্য পয়েন্টে লিখে দেই, তাহলে হচ্ছে ফুল মার্কসের ইনশাল্লাহ অ্যান্সার আপনারা করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট একটা কোয়েশ্চেন হচ্ছে এখানে যে হোয়াট আর দ্য টু টাইপস অফ ম্যাগনেট। তাহলে এইখানে ম্যাগনেটিজম, ম্যাগনেটস ওয়ার্ডগুলো একটু খেয়াল করবেন। যেমন আপনাদের যদি হোয়াট আর দ্য টু টাইপস অফ ম্যাগনেট আমি বলেই দেই, তাহলে কিন্তু স্পেসিফিকভাবে বুঝতেই পারছেন যে প্যারাম্যাগনেট আর পার্মানেন্ট ম্যাগনেট আর ইলেকট্রোম্যাগনেট এই দুইটা নিয়ে কথা বলতে হবে। এখানে অনেকে হচ্ছে ওই যে ফেরোম্যাগনেট, ডায়াম্যাগনেট, প্যারাম্যাগনেট আছে না, ওসব নিয়ে আসে। কিন্তু আমি যখন স্পেসিফিকভাবে টু টাইপস অফ ম্যাগনেট বলবো, যে আপনাদেরকে বুঝতে হবে যে পার্মানেন্ট ম্যাগনেট অ্যান্ড ইলেকট্রোম্যাগনেট সম্পর্কে বলা হচ্ছে, মানে মেইন টু টাইপস যেটা। ক্লিয়ার? সো পার্মানেন্ট ম্যাগনেটটা কী করে? The two types of magnets are permanent magnets and electromagnets. Permanent magnets retain their magnetic properties without the need for an external magnetic field, while electromagnets generate a magnetic field when an electric current flows through them. তাহলে এখানে দুইটা পার্ট হচ্ছে আপনাদেরকে অবশ্যই মেনশন করতে হবে। নাম্বার 1, পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে কি হচ্ছে, মানে কি দরকার লাগে না পার্মানেন্ট ম্যাগনেটে? এক্সটার্নাল কোনো ম্যাগনেটিক ফিল্ডটা দরকার লাগে না, রাইট? আর ইলেকট্রোম্যাগনেটের ক্ষেত্রে কি হয়? ইলেকট্রোম্যাগনেট জেনারেট আ ম্যাগনেটিক ফিল্ড হোয়েন অ্যান ইলেকট্রিক কারেন্ট ফ্লোজ থ্রু দেম। সো এতটুকু লিখলেই চলবে। এগুলো কিন্তু ক্লাসে হচ্ছে আপনাদেরকে আলোচনা করা হয়েছিল, কিন্তু এরকমভাবে যে কোয়েশ্চেন আকারে আসতে পারে এটা হয়তো আপনাদের মাথায় নাই, ঠিক কি না? এখন কি কিছুটা হলেও আইডিয়া করতে পারছেন পরীক্ষায় প্রশ্নগুলো কি ধরনের হবে? ওকে, এবার আমি বলেছিলাম যে ধরেন একটা টপিকের উপর থেকে আপনাদের 2-3টা প্রশ্ন থাকতে পারে, তখন যেটা করতে হবে স্পেসিফিক অ্যান্সার দিতে হবে টু দ্য পয়েন্টে, কোনো এক্সট্রা কিছু লেখা যাবে না। যেমন আমি ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর থেকে 3টা প্রশ্ন করেছি পরপর। What does Faraday's law of electromagnetic induction state? Next, describe the relationship between the change in magnetic field and the induced electromotive force according to Faraday's law of electromagnetic induction. And the last one, can you provide an example of an application of Faraday's law in everyday life? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের ইকুয়েশন যেটা, ইকুয়েশন কি এই নাম্বার 1-এ লেখার কোনো দরকার আছে? আমি লাস্টের দিন হচ্ছে রেগুলার ব্যাচে ক্লাস টেস্ট নিচ্ছিলাম, ঠিক আছে? রেগুলার ব্যাচেও আমি এনার্জি কনভার্সন 1টা নিচ্ছি। তো ওনাদেরকে হলো পরীক্ষায় যখনই আমি লিখতে দিয়েছি, ওই সেকেন্ড কোয়েশ্চেনটা আমাকে ম্যাক্সিমাম বলতেছে ম্যাডাম কী লিখবো বুঝতে পারছি না, কিন্তু প্রথম প্রশ্নে তারা ইকুয়েশন লিখে এক্সপ্লেন করে দিয়েছে। তাহলে কি এটা হলো? ফার্স্ট কোয়েশ্চেনে আমি পরীক্ষার সময়ও বারবার রিপিট করছিলাম যে যতটুকু বলা হয়েছে অতটুকু লেখেন, তাহলে সেকেন্ড কোয়েশ্চেনটা কী আসছে আপনারা বুঝতে পারবেন। তারপর ওরা আমার কথাটা ধরতে পারে নাই। তো মেইনলি হলো প্রথম পোর্শনে আপনাকে শুধুমাত্র ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেটা আছে ওইটুকু সম্পর্কে লিখতে বলা হয়েছে, যে একটা স্লাইডে একটা ছবি আঁকা ছিল আর আপনার একটা জাস্ট 2 লাইনে ফ্যারাডেস ল সম্পর্কে স্টেট করা ছিল না, সিম্পলি ওই অংশটা। সেকেন্ডে আপনাকে কি বলা হয়েছে, যে ওইটার সাথে যে রিলেশনশিপটা আছে, যে ডেসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন দ্য চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে এই যে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড আর ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্সের রিলেশনশিপ মিনস কি? ইকুয়েশন। সো আমার এই সেকেন্ড পার্টে হচ্ছে ইকুয়েশনটা লিখতে হবে। আর যেহেতু হলো আপনার এখানে 3 মার্কস থাকবে, সো একটু এক্সপ্লেন করে দিতে হবে যে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর বেস করে আমরা ইকুয়েশনটাকে কীভাবে জাস্টিফাই করতে পারি, এতটুকুই। আর লাস্টে কি বলা আছে? লাস্টে হচ্ছে ক্যান ইউ প্রোভাইড অ্যান এক্সাম্পল অফ অ্যান অ্যাপ্লিকেশন অফ ফ্যারাডেস ল ইন এভরিডে লাইফ। তো ফ্যারাডে লর আপনার যে কোনো একটা অ্যাপ্লিকেশন এখানে এক্সাম্পল হিসেবে দেখা দিতে হবে। এই তাহলে একটু অ্যান্সারটা দেখি। First of all, Faraday's law of electromagnetic induction states that a change in magnetic flux through a loop of wire induces an electromotive force in the wire. This induced electromotive force causes an electric current to flow in the wires is a part of a closed circuit. Closed circuitটা কিন্তু ড্র করেই আপনাদেরকে স্লাইডে দেখিয়েছিলাম, খেয়াল আছে? স্লাইডটা কয়জন পড়ছেন? আচ্ছা, এই স্লাইডেও বেশ কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে, যেমন হচ্ছে আপনার ম্যাগনেটিজম সম্পর্কে, তারপরে ম্যাগনেটিক ফিল্ড, তো এগুলো একটু পড়ে রাখবেন।
জাস্ট ফর ডেফিনেশন ডিরেক্ট আসবে না, কিন্তু আপনার আসতে পারে একটু ঘুরায়। কেটে দিলাম। বেশি কি কঠিন মনে হচ্ছে? কি কি পড়িয়েছি বলেন? ট্রান্সফরমার ম্যাথ করিয়েছি না একটা? এই যে এটার কথা বলছিলাম। আচ্ছা, আর এখানে হচ্ছে আপনাদের ফ্যারাডেস লর যে এক্সাম্পলটা এটা দেওয়া আছে ইলেকট্রিক জেনারেটর নিয়ে, তো একবার জাস্ট একটু রিভাইজ করেন, তাহলে ইনশাল্লাহ সবারই মনে থাকবে। যেহেতু এগুলো ক্লাসে অনেকবার বলেছে, আমি কি স্কিপ করব? এটা আমি মানে ফাইনালাইজ করেছি গতকালকে, তো আমি আরেকটু এডিট করে আপনাদেরকে আজকের মধ্যে ইনশাল্লাহ আপলোড করে দিব। আর এগুলো অ্যাকচুয়ালি আপনাদের স্লাইডেও আছে, কিন্তু স্লাইডে একটু খুঁজে খুঁজে পড়তে হবে, ঠিক আছে? যেমন এই যে ম্যাগনেটোমোটিভ ফোর্স, ম্যাগনেটিক ফ্লাক্স, ফ্যারাডেস ল সব কিছুই কিন্তু স্লাইডে আছে, কিন্তু একটু ডিফারেন্ট জায়গায় আছে, এগুলো একটু খুঁজে খুঁজে আর কি নোট করার মতো। নেক্সট দেখেন, প্রুভ দ্যাট ইনডিউসড ইএমএফ ফর সেকেন্ডারি ইজ ইকুয়াল টু 4.44 NS F 5M এত ভোল্ট। আপনাদেরকে ইকুয়েশনটা প্রমাণ আমি দেখিয়েছিলাম, এই যে এরকম একটা সাইকেল ড্র করেছিলাম। সাইকেল ড্র করার পরে এইটা কি আমাদের ম্যাক্সিমাম না 5M এর জন্য? তাহলে এই পোর্শনটুকু যদি T/2 হয়, তাহলে এটা হচ্ছে আমার T/4। টি এর সাথে ফ্রিকোয়েন্সি রিলেশন ছিল 1/f, এগুলাকে কম্বাইন করে দেন একটা প্রমাণ দেখিয়েছিলাম না? আচ্ছা, তো ওটা একটু প্র্যাকটিস করবেন। আর এই ম্যাথটা মোস্ট প্রবাবলি আপনাদেরকে আমি ক্লাসে করিয়ে দিয়েছি, যে টার্নস রেশিও ক্যালকুলেট করা আর দ্য নাম্বার অফ টার্নস ইন ইচ উইন্ডিং কীভাবে ফাইন্ড আউট করা যায়, যদি স্পেসিফিকভাবে এই ডেটাগুলো দেওয়া থাকে। এখন কথা হচ্ছে, এক্সামে আমাদের যেই ডেটা দেওয়া আছে নট নেসেসারি হচ্ছে সবগুলাই আপনাদেরকে ইউজ করতে হবে, ওকে? দুই একটা ডেটা এক্সট্রা থাকতে পারে। সো বেসড অন ক্রাইটেরিয়া আর কোয়েশ্চেন প্যাটার্ন আপনাকে ওইটা মানে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে যে কোন ডেটা আমি ইউজ করব, কোনটা আমি করব না। নেক্সট দেখেন, ট্রান্সফরমারের হচ্ছে আপনাদের প্রশ্নগুলো এরকম ডিফারেন্ট প্যাটার্নে থাকতে পারে। যেমন আমি যদি 6 মার্ক আর 7 মার্কের জন্য একটা প্রশ্ন দিয়ে দেই যে লিস্ট ডাউন দ্য ডিফারেন্ট পার্টস অফ ট্রান্সফরমার অ্যান্ড শর্টলি এক্সপ্লেইন দিস পার্টস, তো এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন হয়ে যায়, রাইট? কারণ ট্রান্সফরমারের আমাদের কি অনেকগুলো পার্ট আছে না, যেমন কোর, উইন্ডিং, ইনসুলেশন, টার্মিনাল, বুশিং, অনেক কিছু আপনাকে লিখতে হচ্ছে। তো তখন একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা ট্রান্সফরমারের যদি ডিফারেন্ট পার্টস আমি কোনো কিছু স্পেসিফিকভাবে না বলে ইন জেনারেল সব বলি, তাহলে আপনারা ছোট করে লিখবেন, মানে একদম মেইন কথাগুলো লিখে বাকিগুলো হচ্ছে স্কিপ করতে হবে। ওইটা আপনাকে তখন ডিসিশন নেওয়া লাগবে যে আমি কতটুকু লিখলে টাইমে কভার করতে পারবো। আর যদি কোয়েশ্চেন আমি এরকমভাবে না দিয়ে স্পেসিফিকভাবে বলি যে রাইট ডাউন দ্য ডেফিনেশন অফ আ ট্রান্সফরমার অর রাইট ডাউন দ্য ডিফারেন্ট পার্টস অফ আ ট্রান্সফরমার, হোয়াট আর দ্য পারপাস টু ইউজ ব্রেদার ইন আ ট্রান্সফরমার, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনাকে এখানে কি করতে হবে, ফার্স্টে হচ্ছে যত পার্টস আছে এগুলোর নাম লেখা লাগবে। নাম লিখে হচ্ছে আপনাকে ব্রিদার সম্পর্কে যদি এক্সপ্লেন করতে বলা হয়, দেন ওইটাকে আপনাকে এলাবোরেটলি এক্সপ্লেন করা লাগবে।
ঠিক আছে, তাহলে এটা হলো আপনাদেরকে কি করতে বললাম, নাম্বারের উপরে বেস করে সময় কতটুকু আছে ওর উপরে আপনি অ্যান্সারটা করবেন। যদি স্পেসিফিক কোনো একটা পয়েন্টের কথা বলা হয়, ফর এক্সাম্পল ট্যাপ চেঞ্জার অর হচ্ছে কোর কিংবা ব্রিদার, তখন আপনি ওইটা ইলাবোরেটলি ডিসকাস করবেন। আর যদি হোলটা অ্যান্সার করতে দেয় সেক্ষেত্রে হচ্ছে মেইন পয়েন্টগুলো লিখে বাকিগুলো স্কিপ করবেন। আচ্ছা, এখানে একটা জিনিস একটু মাথায় রাখবেন, আমরা যখন ক্লাসে পড়াই কয়েকটা জায়গায় একটু বেশি ফোকাস করি। যেমন হচ্ছে উইন্ডিংটা নিয়ে আমাদের এত কনসার্ন না, কারণ উইন্ডিং আপনারা এমনিই জানেন, প্রাইমারি উইন্ডিং, সেকেন্ডারি উইন্ডিং, তারপরে প্রাইমারি উইন্ডিংয়ের সাথে কি ইনসুলেশন দেওয়া থাকে, তার উপর সেকেন্ডারি উইন্ডিং পেঁচানো থাকে, এইগুলো বারবার আমরা বলতে বলতে আপনারাও বিরক্ত, আমরাও বিরক্ত। সো এই টাইপের কোয়েশ্চেন আসবে না। তাহলে ইম্পর্টেন্ট কি, ধরেন হচ্ছে ওই আমাদের কোডটা ইম্পর্টেন্ট আছে এখানে, তারপরে হচ্ছে ব্রিদার ইম্পর্টেন্ট, ট্যাপ চেঞ্জার, মানে যেগুলো একটু হলো আপনাকে বুঝে অ্যান্সার করতে হবে ওইগুলাই সাধারণত পরীক্ষায় আসে। তাহলে যারা ক্লাস করেন তাদেরকে এই টেকনিকটা একটু ধরতে হবে যে আমরা কোন দিকে বেশি ফোকাস করছি। যেমন বলেই দিলাম যে এই ইনসুলেশন, উইন্ডিং এগুলো নিয়ে এতবার ক্লাসে কথা বলা হয় যে ওইটা দেওয়ার কোনো ইয়ে নাই। আর এটা বলতে গেলে একদম ফার্স্ট ক্লাস থেকে স্টার্ট করে শেষ দিন পর্যন্ত আপনাকে এই শব্দগুলো শুনতে হবে। তো এটা আপনি এমনিই পারবেন, আমিও জানি, আপনিও জানেন। সো একটু ডিফারেন্ট টাইপের যেগুলো, যেমন ধরেন এই যে বারবার করে বলতেছি, ব্রিদার আসতে পারে, ট্যাপ চেঞ্জার আসতে পারে, কিংবা হচ্ছে আপনার রেডিয়েটার্স এগুলো থাকতে পারে। ঠিক আছে, আরেকটা জিনিস কি, আমি কিন্তু আপনাদেরকে এগুলো অ্যানিমেটেড ভিডিও দেখাই একটা উদ্দেশ্যেই, যে যাতে করে হচ্ছে আপনাদের এগুলো মুখস্থ না করেন, কনসেপ্টগুলো মাথায় রাখেন। যদি আপনি কনসেপ্ট মাথায় রাখতে পারেন, ইন দ্যাট কেস হলো যেটাই আসুক না কেন সুন্দর করে লিখে দিতে পারবেন। আর যদি মেমোরাইজ করেন তাহলে ধরেন আপনি ইনসুলেশন পড়ে এসছেন তো পড়েই এসছেন, অন্য কিছু আর মাথায় নাই, ওভাবে কিন্তু হবে না। এখন তো আর ওই 1-2 বাচ্চা ক্লাসের পড়া না যে অল্প লিমিটেড সিলেবাস আমি মুখস্থ করে চলে আসলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে যেমন আরেকটা কোয়েশ্চেন এখান থেকে করেছিলাম যে রাইট ডাউন দ্য ডিফারেন্ট পার্টস অফ আ ট্রান্সফর্মার, হোয়াট আর দ্য পারপাস টু ইউজ অয়েল ইন ট্রান্সফর্মার। ট্রান্সফর্মারে কেন অয়েলটা ইউজ করা হয়, ফর কুলিং পারপাস আছে, অন্যান্য ডিফারেন্ট কিছু কাজ আছে। তো সব কিছু মিলে আমাদের অয়েলটা কেন ব্যবহার করা হয় এগুলো আসতে পারে এক্সামে। দেন হলো দেখেন, ওয়াই ট্রান্সফর্মার রেটিং ইন কেভিএ নট কেডাব্লিউ, কিলোওয়াটে কি আমরা রেটিং করি না, কিলোভোল্ট অ্যাম্পিয়ারে কেন করা হয়। আবার এর সাথেই আপনার হচ্ছে অয়েল কেন ব্যবহার করা হয় ট্রান্সফর্মারে, এই টাইপের প্রশ্ন অ্যাড করা থাকতে পারে। তো যদি এরকম জয়েন করা কোয়েশ্চেন থাকে সো অবভিয়াসলি এখানে মার্কটাও আপনার ওই আলাদা আলাদা, ধরেন 2+2 বা 1+1 এরকম থাকবে। যদিও আমরা ডিস্ট্রিবিউশন মানে এরকম দেখাই দিই না ডিস্ট্রিবিউট করাটা, তারপরেও ধরে নেবেন যে 2টা ভাগে আপনার নাম্বারটা দেওয়া হবে। তো পরীক্ষায় যদি এমন কখনো ফেস করেন যে মনে করেন হচ্ছে আপনার 1-এর 3টা পার্ট আছে ABC, আপনি B and C খুব ভালো মতো পারেন, 1-এ নাম্বার 1, তো অবশ্যই আপনি কি করবেন, এটা অ্যান্সার করবেন না। কিন্তু ওই যে এ যেটা একেবারেই অ্যান্সার করলেন না, ওইটা সম্পর্কে কিছু না কিছু আইডিয়া তো আপনার আছে, থাকার কথা। কারণ যেহেতু আপনি ওইটার বি অ্যান্ড সি পাচ্ছেন, তার মানে কি ওই কনসেপ্টটা আপনার ক্লিয়ার, হয়তো বা স্পেসিফিক কোয়েশ্চেনটা আপনি পারেন না। তো পুরাপুরি ওই কোয়েশ্চেন ছেড়ে দেওয়ার থেকে ওই সম্পর্কে আপনি যতটুকু বোঝেন বা ক্লাসগুলো করে আপনার যতটুকু আইডিয়া আছে ওইটুকু অ্যাটলিস্ট একটু লিখে দিয়ে আসবেন। ঠিক আছে, আমি কখনোই হচ্ছে কোনো স্টুডেন্টকে বলি না যে আপনাকে একদম টু দ্য পয়েন্টে হুবহু স্লাইড মুখস্থ লিখতে হবে কিংবা হচ্ছে পিডিএফ থেকে মুখস্থ লেখা লাগবে। হ্যাঁ, কিছু জায়গায় লাগে, যেমন এই যে ফ্যারাডেজ ল, এটা কিন্তু আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না। লেন্স ল, এগুলো আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না। ওইটা আপনিও বুঝবেন, আমিও বুঝবো যে কোথায় হচ্ছে চেঞ্জ করা যায় না। কিন্তু মনে করেন একটা এক্সাম্পল আপনি আপনার মতো করে গুছাই লিখতে পারেন না, অবশ্যই পারেন। কিংবা হচ্ছে একটা ডিফারেন্স, পার্থক্য, যেরকম আমি 3টা পয়েন্ট দেখালাম, এই 3টা পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট দেখে হচ্ছে আমি এখানে মেনশন করেছি। কিন্তু এই 3টার সাথে আপনি যদি এক্সট্রা কোনো কিছু লেখেন, ওইটাতে কি নাম্বার কাটার কোনো সম্ভাবনা আছে? নাই। বাট এখানে একটা জিনিস আপনাকে এনশিওর করতে হবে যে মেইন টার্ম যেগুলো আছে, যেমন এই যে ইনডিউসড কারেন্ট একটা, তারপরে হচ্ছে আপনার এই যে ম্যাগনেটিক ফোর্স, কোনটা কি ডিরেকশন দেখাচ্ছে, এগুলো কিন্তু মিস করা যাবে না। বোঝা গেল? What is BH curve? Identify different region of a BH curve. Most important একটা কোয়েশ্চেন, এটা এখনো যদিও আমাদের পড়া শেষ হয় নাই, এটা আমি আপনাদেরকে দেখাই দিব।
তো এই ছিল হচ্ছে মোটামুটি সোফার আমরা যা যা পড়েছি তার উপর একটা সামারাইজ কোয়েশ্চেন প্যাটার্ন। তো আপনাদের আমার ইচ্ছা ছিল হচ্ছে মিডের আগে একটা ক্লাস টেস্ট নেওয়ার, বাট আনফর্চুনেটলি এটা হবে না হয়তো। কারণটাও আমি বলি যে মিডের আগে আমরা ক্লাসই পাবো আর একটা, ওই ক্লাসে যদি আমি ক্লাস টেস্ট নিতে বসাই দিই আপনাদের ওইখানে ধরেন 20 to 25 মিনিটস যাবে পরীক্ষা দিতে, দেন থাকবে আর 35 মিনিটসে আমার যতটুকু সিলেবাস কভার করা দরকার এটা আমি পারবো না। তো লাস্টের দিন হচ্ছে ফুলটাই আমি ক্লাস নেব ইনশাল্লাহ। আর যদি আমার কাছে মনে হয় যে আপনাদের সিলেবাস কমপ্লিট করার জন্য আমার একটা এক্সট্রা ক্লাস দরকার, সেক্ষেত্রে আমি একটা অনলাইন ক্লাস দিয়ে দিব, হয়তো বা ওই ফ্রাইডেতেই দিব কিংবা স্যাটারডে, বাট উইদিন দ্যাট উইক আমি এই জিনিসটা কভার করবো। কারণ যত আমি পিছাবো আপনাদের এক্সাম আগে আসবে, পড়ার প্রেশার তখন বেশি থাকবে, বুঝতে পেরেছেন? তো আজকে যা যা ডিসকাস করলাম কারো কাছে কি খুব বেশি জটিল মনে হয়েছে, নাকি আপনি হলো একটু পড়লেই থিওরির সাথে বা ম্যাথের সাথে রিলেট করতে পারবেন বলে মনে হলো? এই জন্যই তো দেখেন আপনাদেরকে বিপদে ফেলে কিন্তু আমারও লাভ নাই, ইভেন হচ্ছে কোনো ফ্যাকাল্টিরই লাভ নাই, তাই না? এই জন্যই আমরা টপিকগুলোকে আগে কভার করেছি, করার পরে ওইখান থেকে কি প্যাটার্নের কোয়েশ্চেন আসতে পারে সেই জিনিসগুলোও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কারণ যেহেতু আপনারা জব করেন প্লাস হচ্ছে ওর সাথে স্টাডি কন্টিনিউ করছেন, সো ইটস ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু হ্যান্ডেল এভরিথিং। তো এখন আপনি স্লাইডের সাথে রিলেট করবেন, কোয়েশ্চেন ব্যাংক খুঁজে খুঁজে বের করবেন, প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করবেন, হয়তো এত সময় আপনারা পান না। তো যার জন্য আমরা আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিলাম যে এই গাইডলাইন যদি ফলো করেন, এভাবেই আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো করা হয়ে থাকে, যে কিছুটা হয়তো আপনার ওয়ার্ডে চেঞ্জ আছে কিংবা হচ্ছে একটু ভ্যারিয়েশন এনে আমরা প্রশ্নগুলো করি। কিন্তু অবশ্যই অবশ্যই একটা রিকোয়েস্ট সবার কাছে থাকবে যে আপনারা প্রশ্নটা ভালো মতো পড়বেন। যেমন এই যে বললাম যে এটার যদি কেউ পারফেক্টলি অ্যান্সার করতে পারেন 1, তাহলে হচ্ছে বাই ডিফল্ট 2-এর এক্সাম্পল আপনি ওইটাকে ইউজ করতে পারছেন, ঠিক আছে? কিন্তু আমি রেগুলার ব্যাচেরই যখন ক্লাস টেস্ট নিয়েছিলাম ম্যাক্সিমামই এই ট্রিক্সটা ধরতে পারে না, ওরা ওদের মতো মোটর জেনারেটর কী কী দুনিয়া হারমোনিয়া লিখে রাখছে, কিন্তু অ্যান্সারটা আপনার কোয়েশ্চেনের মধ্যেই ছিল। আরেকটা জিনিস হচ্ছে সবারই বদ অভ্যাস, যেটা কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে আমরা নিজের খাতা বাদ দিয়ে অপরের উপর ভরসা করে ফেলি বেশি। এই কাজটাকেও পরীক্ষার সময় করবেন না, অ্যাটলিস্ট আমার কোর্সে তো নাই। হ্যাঁ, ওইটা হইলে বলবেন আলহামদুলিল্লাহ, কারণ সেক্ষেত্রে আপনি আপনার ব্রেনটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন, ঠিক আছে? আর যদি মনে করেন যে একটু এমন কেউ পড়ছে যে গার্ড কম দিচ্ছে, তাহলে মনে করবেন যে নাউজুবিল্লাহ, কারণ আপনি তখন এই কোয়েশ্চেনে তাকানোর থেকে এদিক ওদিক তাকাবেন বেশি, শেষে যে হচ্ছে মেন জিনিস মিস করে ফেলবেন। আপনি কি মনে করেন আপনার থেকে আপনার পাশের জন খুব ভালো পড়ালেখা করে আসে? সবারই তো একই অবস্থা, সবাই জব করছেন, এসে পরীক্ষা দিচ্ছেন। বরঞ্চ আপনারা যারা ক্লাস করছেন তারা এই কথাগুলো বারবার শুনে শুনে পরীক্ষার হলে যাচ্ছেন, আর যারা ক্লাস করতে পারছেন না তারা কিন্তু এগুলোর আগামাথা কিছুই জানেন না। বলবেন ইউটিউব ভিডিও দেখে কয়জন দেখে? হ্যাঁ, মিড টার্ম হবে 30 মার্কসে, ফাইনাল থাকবে হচ্ছে 40। তো মিনিট হচ্ছে আপনার 1 hour 30 minutes, মিড টার্ম 1.5 ঘন্টা হয়, আর ফাইনাল হয় হচ্ছে 2 ঘন্টা। হওয়ার মনে হয় চান্স আছে, রুটিন এখনো ফাইনালাইজ হয় নাই, সো আই এম নট শিওর, আন্দাজে বলাটা ঠিক হবে না। মিড টার্ম আপনাদের তো মাঝে মাঝে 2টাও হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, মিড টার্ম 2টা হওয়ার চান্স থাকে, ওই জন্যই বলছি যে আচ্ছা 2টা হোক 1টা হোক ওইটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনাকে আগের থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে, কারণ পরীক্ষার দিন কিন্তু ওভাবে পড়ালেখা হয় না, এটা আপনারাও জানেন, ঠিক আছে? সো বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে? এই পর্যন্ত যা যা বললাম সব কিছু কি বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝে থাকলে আলহামদুলিল্লাহ, একটু বাসায় পড়ালেখা করেন, ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি আইটিতে বলে এসেছি আমার প্রায় 8টা ভিডিও পেন্ডিং আছে, ওনারা আপলোড করে দিবে বলছেন। ইলেকট্রিক ওই যে প্লে লিস্ট দেখবেন, ওইটা মার্চ করতে বলেছি, করে দিছে। আপনারা হচ্ছে আমারটা এনার্জি কনভার্সন 1 স্প্রিং 2024 সানজিদা নোভাদে সার্চ দিলে এনার্জি কনভার্সন 1-এরটা পেয়ে যাবেন। আরেকটা হচ্ছে ইলেকট্রনিক সার্কিট 1 স্প্রিং 2024 সানজিদা নোভাদে সার্চ দিন, তাহলে হচ্ছে আপনি ইলেকট্রনিক সার্কিটটা পেয়ে যাবেন। আর তাও না পাই না, আমি গ্রুপে হলো আপনার এই প্লে লিস্টটা আপডেট হওয়ার পরে লিঙ্ক শেয়ার করে দিব রে। আজকের মধ্যে দেখি, মনে হয় ভিডিওগুলো আপলোড হয়ে যাওয়ার কথা, হইলে আমি তখন লিঙ্ক দিয়ে দিব। আমার মনে হয় 4টা মতো আপলোড আছে, আর বাকিগুলো হয় নাই।
আর একটা কাজ করেছি সেটা হচ্ছে ইলেকট্রনিক সার্কিট 1, যেটা ইলেকট্রনিক্স 1 কোর্সটা আমি আগে একবার নিয়েছিলাম, ওর সাথে কিন্তু আপনাদের টপিক তো মিলিয়ে আছে তাই না, ডায়োড আছে আপনার, তো ডায়োডের ম্যাথ, সেমিকন্ডাক্টর, এভরিথিং। সো ওইখানের কিছু ভিডিও আমি হলো শেয়ার করছি, তো ওইটা আবার অন্য কোর্স কেউ ভাবেন না, প্লে লিস্টে যা পাবেন ওইগুলো আপনাদেরই, ঠিক আছে। রেকটিফায়ারটা স্পেশালি ওই যে ফুল ওয়েভ, হাফ ওয়েভ, ব্রিজ রেকটিফায়ার যেগুলো আছে আমি ইলেকট্রনিক্স ক্লাসে বলবো, তো ওগুলো একটু ভালো মতো আপনাদেরকে পড়তে হবে। আমি আজকে ইলেকট্রনিক সার্কিট 1 কোর্সটাতেও আপনাদের এরকম প্যাটার্ন সম্পর্কে একটু গাইডলাইন দিয়ে দিব, ঠিক আছে। তাহলে ওই ক্লাসটাকেও মিস করবেন না। আর বন্ধুবান্ধব যদি কারোর সাথে একটু কথা হয় বললেন কাইন্ডলি ওই যে কয়টা, 2:30 থেকে মনে হয় ক্লাস আপনাদের, তো 2:30 থেকে 2:30 ক্লাসটা অ্যাটেন্ড করতে।